প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত 5টা ক্লাসে আমি তোমাদের তাপ গতিবিদ্যা অধ্যায়টা সম্পূর্ণ করার চেষ্টা করেছি, তারপরে সম্পূর্ণ করা আসলে সম্ভব নয়। তোমরা সকল গাণিতিক সমস্যাগুলো এবং উদ্দীপকগুলো বোর্ড থেকে যত যত উদ্দীপক আসছে এগুলো ভালো করে চর্চা করতে হবে। এরপরে তোমরা প্রস্তুতি নিতে পারবে আশা করি। অনেকগুলো জ্ঞানের কোশ্চেন আছে, অনুধাবনের কোশ্চেন আসছে, এগুলো তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। আজকে আমরা পড়াবো পদার্থবিজ্ঞান অধ্যায়ের সপ্তম পদার্থবিজ্ঞান সাবজেক্টের প্রথম পত্রের সপ্তম অধ্যায়। হ্যাঁ, আমরা আজকে পড়াবো স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম যদি বলি তাহলে তোমরা প্রথমে বলতে হবে পদার্থ কত প্রকার, পদার্থ কাকে বলে প্রথমে বলবা। পদার্থ কাকে বলি যে আমরা বলি তাহলে সেটা হচ্ছে যার ওজন আছে, আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে, তাকে মানে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলবো। পদার্থ আসলে যে আমরা আসলে পদার্থ যদি বলি তাহলে আশ্চর্যকর হলো যখন মানুষকে অপদার্থ বলে গালি দেয়। আসলে যখন মানুষকে অপদার্থ বলে গালি দেয় তোমরা মনে রাখবে যে আসলে যে তোমাদেরকে অপদার্থ বলে গালি দেয় তোমরা বলবে ভাই রাখেন, আগে আপনি পদার্থের সংজ্ঞা জানেন, কারণ আমি নিজে জলজন্ত পদার্থ, আমি তো অপদার্থ না। অপদার্থ বলে গালি দেয় আসলে বোকামি ছাড়া কিছুই না। কারণ তুমি নিজে জলজন্ত পদার্থ, আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করো, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করো। ও একটা বলে তুমি 3টা মারার ক্ষমতা রাখো, হয়তো তুমি শ্রদ্ধার খাতিরে তুমি মারো না, এই জন্য কেউ তোমাকে অপদার্থ বলে সেরে যাবে, এটা আসলে ঠিক নেই, মনে রাখবে। তবে হ্যাঁ, ও যে মুখ দিয়ে কথাটা বলছে শব্দ পদার্থ অপদার্থ, শব্দটা হচ্ছে কি অপদার্থ, শব্দ এক প্রকার শক্তি, সেই হিসাবে হয়তো সে বলতে পারে তুমি কখনো অপদার্থ হতে পারো না, তুমি সবাই পদার্থ, এটা মনে রাখবে। পদার্থ প্রথমত 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে কঠিন পদার্থ। 4 প্রকার বলতে পদার্থের 4টি অবস্থা হতে পারে। 2 নাম্বার হচ্ছে তরল, তারপর হচ্ছে বায়বীয়, আর 4 নাম্বার হচ্ছে প্লাজমা। তোমরা আমাকে কোশ্চেন আনসার দাও, যে তোমাদের প্রতি একটা আনসার, মানে তোমাদের যে কোশ্চেন, পৃথিবীতে কোন পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি, পৃথিবীতে কোন পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি, এটা তোমাদের জন্য কোশ্চেন রইলো। তোমরা কমেন্টস অবশ্যই জানাবে, আমি পরবর্তী লেকচারে তোমাদের আনসারটা সঠিক করে দিব। যারা সঠিক আনসার দিতে পারবে তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি বলে দিব যে কে সঠিক আনসার দিয়েছো, নাম বলে দিব। তাহলে দেখো 3টি অবস্থা থাকতে পদার্থ, এই জন্য এই অধ্যায়ে প্রথমে বিভিন্ন বন্ধনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বসে থাকো এখানে। পদার্থের বিভিন্ন বন্ধনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি বন্ধনগুলো কি কি: সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, দাতব বন্ধন, তারপরে সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপরে হচ্ছে তোমাদের ভ্যান ডের ওয়ালস বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, হাইড্রোজেন বন্ধন, অনেক বন্ধন আছে, খুব দুর্বল বন্ধন। তাহলে মূল 4টি বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ভ্যান ডের ওয়ালস বন্ধন, আর হচ্ছে তোমাদের এই সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই বন্ধনগুলি একটু ভালো করে তোমরা পড়বে, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, যেন আমি অত বেশি আলোচনা করব না। প্রথমে যে অংশটা আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমার ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ আন্ত আণবিক আকর্ষণ বল। আর এটা হচ্ছে আন্ত আণবিক বিকর্ষণ বল। একটা স্প্রিং তুমি যদি একে লম্বা করো তাহলে এই অণুগুলোর মধ্যে যে দূরত্বটা, এটা আকর্ষণ বল কাজ করবে, কারণ তুমি ছেড়ে দিলে সে সংকুচিত হবে। আবার একটা স্প্রিংকে সংকুচিত করলে এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে বিকর্ষণ, আকর্ষণ বল, এটা বিকর্ষণ বল কাজ করবে। কারণ সংকোচন করলে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে, আর প্রসারিত করলে ছেড়ে দিলে সে আগের জায়গায় আসবে, আকর্ষণ করে আগের জায়গায়। এরকম একটা লেখচিত্র তোমাদের মধ্যে আছে, একটু সবাই খেয়াল করবে, এরকম লেখচিত্র দেখবা। এটা হচ্ছে তোমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল। আর এখানে হচ্ছে আকর্ষণ বল। এটি যেমন দূরত্ব দিয়ে r0, এই দূরত্বের চেয়ে কম হলে আকর্ষণ বল, এটা r প্রাইম, আর এখানে এই দূরত্বটা হচ্ছে কি r, তাহলে এটা হচ্ছে কি তোমার আকর্ষণ বল। অর্থাৎ
আর লেস দেন আর নট হলে বিকর্ষণ, আর আর ইজ গ্রেটার দেন আর প্রাইম, আর নট হলে আকর্ষণ বল। এটা খেয়াল করতে হবে কখন আকর্ষণ বল কখন বিকর্ষণ বল। স্প্রিং দিয়ে আমরা এটা প্রমাণ দিয়ে দিলাম। এরপরে আসো তোমরা যেটা জানো হুকের সূত্র, হুকস ল। সবাই জানো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু বি, একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকার। এক নাম্বার ইয়ং মডুলাস, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক, একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। দুই নাম্বার বাল্ক মডুলাস, অর্থাৎ আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক কে দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসো তিন নম্বর হচ্ছে মোচর গুণাঙ্ক। এটার 6টা নাম, তোমরা কয়টা শিখবে জানি কিন্তু নাম 6টা। আমির হোসেন স্যারের বইয়ে 3টা নাম আছে, আর শাহজাহান তপন স্যারের বইয়ে 3টা নাম আছে। তোমরা 6টা নামই শিখবে, কারণ পরীক্ষায় বিভিন্ন ভাবে নামগুলো আসে। মোচর গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, ব্যবর্ত গুণাঙ্ক, আকার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক। কাঠিন্যের গুণাঙ্ক একে এন দ্বারা প্রকাশ করা, এন দ্বারা প্রকাশ করা। এই 3টা গুণাঙ্ক তোমরা খেয়াল রাখতে হবে, এই নামগুলো মুখস্থ করবে। এই 6টা নাম আবার বলি: মোচর গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, ব্যবর্ত গুণাঙ্ক, আকার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক ও কাঠিন্যের গুণাঙ্ক। আমরা এবার প্রথম থেকে গুণাঙ্কগুলোকে আলোচনা করব। একটা থিওরি, অর্থাৎ সহজ টেকনিক যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইয়ং এর গুণাঙ্ক হয়ে যাবে। ইয়ং এর গুণাঙ্ক হলো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি এটাই, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে উপাদানের ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। ইয়ং এর গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে বলা যে দৈর্ঘ্য পীড়ন মানে কি? সকল পীড়ন মনে রাখবে, অর্থাৎ পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধকারী বলটা হচ্ছে পীড়ন, অর্থাৎ চাপ প্রতিরোধকারী বলটা হচ্ছে পীড়ন, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল প্রতিরোধকারী বলটা হচ্ছে পীড়ন, আর বিকৃতি একক মাত্রায় যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। তাহলে পীড়ন বললে আমরা বলবো এফ বাই এ, আর বিকৃতি বলবো এল বাই এল। এলটা কি? ধরো এরকম একটা তারের দৈর্ঘ্য এল, এর মধ্যে বল প্রয়োগ করলে লম্বা হয়ে গেছে এল প্রাইম হলো, তাহলে এলটা কি হবে? এল প্রাইম মাইনাস এল। এটা মনে রাখবা। পরিবর্তন বাই আদি ইকুয়াল টু হচ্ছে কি? দৈর্ঘ্য বিকৃতি। আর সকল ক্ষেত্রে পীড়ন এফ বাই এ, একক ক্ষেত্র প্রযুক্ত প্রতিরোধকারী বলটা হচ্ছে কি? পীড়ন। এখানে একটা কোশ্চেন আছে, স্থিতিস্থাপকতা কি? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু যদি সংকুচিত বা প্রসারিত হয়, বল উঠিয়ে নিলে বস্তুর যে ধর্মের কারণে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে, বস্তু সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। আর যে সকল বস্তুতে এই ধর্ম বিদ্যমান সে সকল বস্তুকে স্থিতিস্থাপক বস্তু বলা হয়। এটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে। স্থিতিস্থাপক জিনিসটা কি? এখানে বিভিন্ন দিকের সংজ্ঞা আছে, প্লাস্টিক বডি, তারপরে রিজিড বডি, হ্যাঁ, তারপরে অসহ পীড়ন, হ্যাঁ, অসহ বল। এই সংখ্যাগুলো তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে, তাহলে তোমাদের এই অধ্যায়টা বুঝতে আরো বেশি সহজ হবে। তাহলে আমরা এই সমীকরণ এইভাবে লিখতে পারি কিনা দেখো, এফ এল বাই এ এল, এটা এইভাবে লেখা যায় এম জি এল বাই পাই আর স্কয়ার এল, কারণ এটা একটা তার সিলিন্ডার আকৃতি, এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কখনো কখনো তোমাদের এফ ইকুয়াল টু চাই ওয়াই এ এল বাই এল, এই সমীকরণটা চাই।
এই একটা সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এই একটা সমীকরণ, আবার ওয়াই ইকুয়াল টু এই একটা সমীকরণ, এই তিনটা সমীকরণই তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে। এখানে তোমরা জেনে রাখো, ওয়াই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, এ হচ্ছে তার ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এই এলটা হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, এফ হচ্ছে প্রযুক্ত বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেই ইয়ং এর গুণাঙ্কের বিভিন্ন সমীকরণ এবং প্রযুক্ত বলের সমীকরণ। এখন আমরা একটা সমীকরণ তোমাদের করব, সেটা হচ্ছে একটি পরিবাহী তারকে, অর্থাৎ একটি ধাতব তারকে 0 থেকে এল পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের সমীকরণ। ধরো একটি ধাতব তারকে L ইকুয়াল টু 0 হতে L ইকুয়াল টু L পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজ W হলে dW ইকুয়াল টু F dL cos 0 ডিগ্রি। যেহেতু একই দিকে বল, এটা মনে রাখবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করে দিই, dW equal to integration of around y a l by l dl cos 0 ডিগ্রি মান 1। 0 থেকে l পরিমাণ কাজ করতে হবে, 0 থেকে l পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হলে, তাহলে এখানে আসছে w dw কেটে এখানে আমরা ইচ্ছা করলে w0 দিতে পারি, w0 প্লাস 1 বাই 0 প্লাস 1 ইন্টিগ্রেশনের নিয়ম, এই আপার লিমিট উপরে আর লোয়ার লিমিট, ওয়াই এ বাই এল আমরা ধ্রুবক ধ্রুবরাশি সামনে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন করলে এল স্কয়ার বাই 2 আপার লিমিট নিচে লোয়ার লিমিট। এখানে ইচ্ছা করলে আমরা সমীকরণটা লিখতে পারি, দেখো ডাব্লিউ সমীকরণটা আমরা কিভাবে পাইলাম, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, মনে রাখবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস ইন্টিগ্রেশন নিয়ম, এই অনুযায়ী আমরা কাজ করেছি। ডি এর পরে যে থাকবে সে হচ্ছে চলক, এখানে ডি এর পরে এল আছে, এল চলক, এখানে ডি এর পরে ডাব্লিউ আছে, ডাব্লিউ চলক, এবার আমরা করতে পারি। পরবর্তীতে আমরা সমীকরণ অংশটুকু হবে এরকম, দেখো তাহলে সমীকরণটা কি দাঁড়ায়, দেখো ডাব্লিউ ইকুয়াল টু আপার লিমিট বসায়, লোয়ার লিমিটটা বিয়োগ করবা, ইকুয়াল টু ওয়াই এ বাই এল ইন্টু এল স্কয়ার বাই 2, অর্থাৎ হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল। এ হচ্ছে তোমার একটি তারকে 0 থেকে এল পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃত কাজ। আবার এটা লেখা যায় হাফ ওয়াই এ এল বাই এল ইন্টু এল ইকুয়াল টু হাফ ইন্টু এফ ইন্টু এল। কখনো কখনো শুধু বল দেওয়া থাকে, তখন তোমরা এই সমীকরণ দিয়ে কৃত কাজের সমীকরণটা অঙ্কগুলো করতে পারবো, অথবা ডাব্লিউ ইকুয়াল টু এই সমীকরণটা দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সলভ করতে পারবা বলে আমি মনে করি। এইটা এবং এই সমীকরণটা অনেক সময় প্রয়োজন হতে পারে, মনে রাখবে এই তিনটা সমীকরণ তোমাদের লাগবে, কারণ একটি তারকে 0 থেকে এল পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃত কাজের সমীকরণ এটা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আয়তন গুণাঙ্কটা পড়াবো। তাহলে আয়তন গুণাঙ্কটা কি, দেখো আয়তন গুণাঙ্ক কে ইকুয়াল টু আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, আয়তন পীড়ন সকল পীড়ন এফ বাই আগেই বলেছি তোমাদেরকে, আর আয়তন বিকৃতি হচ্ছে স্মল বি বাই ক্যাপিটাল বি। স্মল বিটা কি, ধরো এটা আয়তন, এটা আরো ছোট হয়ে গেছে বি প্রাইম, তাহলে বি মাইনাস বি প্রাইম, এটা হচ্ছে স্মল বি, অর্থাৎ পরিবর্তন বাই আদি, তাহলে এফ বি বাই এ স্মল বি ইকুয়াল টু পি বি বাই স্মল বি আমরা লিখতে পারি, অর্থাৎ আয়তন গুণাঙ্ক কে ইকুয়াল টু পি বি
বা স্মল বি আমরা লিখতে এই সমীকরণটা হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। একে বাল্ক মডুলাসও বলা হয়। একটা কথা মনে রাখবে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলা হয়। তোমার কোশ্চেন করলো সংনম্যতা কাকে বলে, তখন তুমি লিখবা স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন বিকৃতি ও আয়তন পীড়ন অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে সংনম্যতা বলা হয়। অর্থাৎ কে ইকুয়াল টু 1 বাই অর্থাৎ সি ইকুয়াল টু 1/k। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলা হয়। সংনম্যতার সমীকরণটা লেখা যায় স্মল বি বাই পিবি। অনেক সময় তোমার সংনম্যতা বের করতে বলে, সংনম্যতা এই যে এইটা বের করতে বলে, তখন তোমরা এই সমীকরণের সাহায্যে সংনম্যতা বের করতে পারবে। সংজ্ঞা চাইলেও সংজ্ঞা দিতে পারবে যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, অথবা স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন বিকৃতি ও আয়তন পীড়ন অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে সংনম্যতা বলা হয়। আশা করি এই আয়তন গুণাঙ্কটা ক্লিয়ার। এরপরে আসো মোচর গুণাঙ্ক। আমরা 6টা নাম আগেই বলেছি। মোচর গুণাঙ্ক একে এন দ্বারা প্রকাশ করা হয়। সব ক্ষেত্রে মোচর পীড়ন বাই মোচর বিকৃতি এফ বাই এ বাই থিটা। থিটাটা কি, ধরো এরকম একটা বই তোমার হাতে আছে, তুমি যখন বইটাকে অ্যাঙ্গেল করে দিবে এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে, তাহলে এই যে আপেক্ষিক সরণ হয়ে গেল, কৌণিক যে সরণটা হলো থিটা, এই যে কৌণিক সরণটা হলো থিটাটা, দেখো এইটা হচ্ছে কি থিটা, তাহলে এটা তাহলে কি দ্বারা দাও তো এফ বাই এ থিটা ইকুয়াল টু পি বাই থিটা। এইটা তুমি লিখতে পারো আয়তন গুণাঙ্কের সমীকরণ, অর্থাৎ মোচর গুণাঙ্কের সমীকরণ। মোচর গুণাঙ্ক, কেন্দ্র গুণাঙ্ক, ব্যাপার্ত গুণাঙ্ক, আকার গুণাঙ্ক, যে নামে ডাকো, এটা হচ্ছে মোচর গুণাঙ্কের সমীকরণ। আশা করি তোমরা সমীকরণটা বুঝতে পেরেছ এবং সেভাবে আনসার করার চেষ্টা করো, সূত্রগুলো মুখস্থ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইয়ং এর গুণাঙ্ক সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা তোমাদের দেখাবো। একটি তারের দৈর্ঘ্য দৈর্ঘ্য 2 মিটার এবং 0.02 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে 10 কেজি ভর দিলে তারটির দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 0.005% বৃদ্ধি পায়। তারটি বিকৃতি নির্ণয় করো। আসলে আমরা জানি বিকৃতি এখানে দেওয়া আছে কি, দেখো L ইকুয়াল টু ধরি আদি দৈর্ঘ্য L, সুতরাং বৃদ্ধি L ইকুয়াল টু L এর 0.005 বাই 100 ইকুয়াল টু কত আসে, এখানে মানটা বসাবা। এরপরে দেখো আমরা বিকৃতি বার করব। আমরা জানি বিকৃতি আনসার উত্তর। বিকৃতি ইকুয়াল টু L বাই L, মান বসা অঙ্ক হয়ে যাবে। আনসারটা আমি বলে দিচ্ছি, তোমরা আনসারটা করে নেবে। 5 ইন্টু আনসারটা হবে 5 ইন্টু 10⁻⁻5 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটি অঙ্ক করব। 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে। এখানে দেখো দেওয়া আছে কি 1 মিলিমিটার স্কয়ার, এর অর্থ 1 ইন্টু 10⁻⁻6 মিটার স্কয়ার। এরপরে দেওয়া আছে স্মল এল হবে 5/100, এল এর 5/100 আমরা ধরে নিচ্ছি আদি দৈর্ঘ্য এল, তাহলে কত আসে দেখো 0.05 এল।
আর আদি দৈর্ঘ্য হচ্ছে এল, আদি দৈর্ঘ্য এল। এখানে চাইছে কি এফ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু উত্তর তোমরাই পারবে, এফ ইকুয়াল টু ওয়াই ই এল বাই এল, মান বসা অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো ওয়াই হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এ হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর এল এর মান হচ্ছে 0.005 এল বাই এল। তাহলে এখানে মান বসা, এল এল কাটা যাবে, এফ এর মানটা পেয়ে যাবা। এফ এর মানটা পাওয়া যাবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন আনসার হলে তোমরা পাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।